আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আজ আমি অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত থেকে আলোচনা করব। আমি তোমাদের সঙ্গে আছি এস এম মুজাফফর হোসেন, সহযোগী অধ্যাপক, অর্থনীতি, নওগাঁ সরকারি কলেজ। মৌলিক গণিতের অপটিমাইজেশন বা কাম্যকরণের অধ্যায় থেকে আমি আলোচনা করব। তবে এই আলোচনার সঙ্গে কাম্যকরণের সঙ্গে সম্পর্কিত কিছু ধারণা পূর্ব থেকেই তোমাদের দেওয়া প্রয়োজন। এজন্যই আমি গত ক্লাসে রেখার ঢাল এবং ঢালের পরিবর্তনের হার এবং এর সঙ্গে রেখার আকৃতি নিয়ে কিছু কথা বলেছি এবং সেদিনের আলোচনায় আমি দেখিয়েছি রেখা যদি ডান দিকে ঊর্ধ্বগামী হয় তাহলে ঢাল ধনাত্মক হয়, রেখা ভূমি অক্ষের সমান্তরাল হলে ঢাল শূন্য হয়, রেখা ডান দিকে নিম্নগামী হলে ঢাল ঋণাত্মক হয়। এবং আরো দেখিয়েছি বক্ররেখার ঢাল বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হয়ে থাকে এবং সেক্ষেত্রে বক্ররেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে ঢাল আমরা নির্ণয় করে থাকি ওই বিন্দুতে স্পর্শক এঁকে। ফলে কোনো বক্ররেখার কোনো বিন্দুতে স্পর্শক আঁকলে স্পর্শক যদি ডান দিকে ঊর্ধ্বগামী হয় তাহলে রেখার ঢাল ধনাত্মক হবে, ওই বিন্দুতে বক্ররেখার ঢাল ধনাত্মক হবে। স্পর্শক যদি ভূমি অক্ষের সমান্তরাল হয় তাহলে ঢাল শূন্য হবে, আর স্পর্শক যদি ডান দিকে নিম্নগামী হয় রেখার ঢাল ঋণাত্মক হবে। তোমরা এই বিষয়টা আজকের এই ক্লাসের আলোচনার পূর্বে প্রয়োজন হলে আগের ক্লাসটি, এই ঢাল নিয়ে আলোচনার ক্লাসটি দেখে নিও। কাম্যকরণের আলোচনার সঙ্গে আরেকটি বিষয় সম্পর্কিত, সেটা হলো উত্তলতা এবং অবতলতা। মূলত আজকের ক্লাসটি হবে উত্তলতা এবং অবতলতা নিয়ে, কনভেক্সিটি এন্ড কনক্যাভিটি। তো চলো যাওয়া যাক সেই কনকেভিটি এবং কনভেক্সিটি কি বিষয় সেই আলোচনায়। আমি সেই আলোচনায় যাব। আজকের শিরোনাম উত্তলতা ও অবতলতা। মূলত ফাংশনের স্বাধীন চলকের বা চলক সমূহের নির্দিষ্ট কোনো মানের জন্য অধীন চলকের এমন একটি মান পাওয়া যেতে পারে যার নিজে থেকে পরিবর্তনের প্রবণতা থাকে না। স্বাধীন চলক একটা স্থির মান লাভ করতে পারে যে বিন্দুতে, স্বাধীন চলক নয়, স্বাধীন চলকের একটি নির্দিষ্ট মানের জন্য অধীন চলক একটি স্থির মান লাভ করতে পারে। যে বিন্দুতে অধীন চলকের এমন মান পাওয়া যায় তাকে আমরা স্থির বিন্দু বা স্টেশনারি পয়েন্ট বলি এবং ওই বিন্দুর অবস্থাকে আমরা বলি স্টেশনারি স্টেট। এই স্টেশনারি পয়েন্ট বা স্থির বিন্দুর সাপেক্ষে অধীন চলকের অন্যান্য মানের অবস্থান ফাংশনটিকে যে আকৃতি বা যে শেপ দান করে তা হতে পারে উত্তল, হতে পারে অবতল, কনভেক্স অথবা কনকেভ। অর্থাৎ উত্তলতা বা অবতলতার ধারণা ফাংশনের স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের সাথে সম্পর্কিত, গতি প্রকৃতির সাথে সম্পর্কিত। চলো আমরা একটু চিত্রের সাহায্যে এই বিষয়গুলো দেখি। আমরা যখন একটি রেখা অঙ্কন করি তখন মূলত তোমরা দেখেছো যে ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ দুটি অক্ষ থাকে। এই ধরনের দুই অক্ষ বিশিষ্ট কোনো জায়গাকে আমরা বলি সমতল বা দ্বিমাত্রিক তল। যেমন আমরা যখন বোর্ডে কিছু আঁকি, বোর্ডের নিচের রেখা বরাবর ভূমি বরাবর যে এটা হলো আমরা বলি ভূমি অক্ষ, আর খাড়া যে রেখাটা বোর্ডের খাড়া সাইডটাকে আমরা বলতে পারি লম্ব অক্ষ। মেঝে, ঘরের মেঝের একটা দিককে আমরা ভূমি ধরলে আর একটা দিককে আমরা বলতে লম্ব, এবং ভূমিটাকে আমরা বলবো একটি সমতল বা দ্বিমাত্রিক তল। অথবা ঘরের একটা ওয়ালের, একটা দেওয়ালের উপরে যখন আমরা কিছু লেখালেখি করব তখন সেটা হবে একটা দ্বিমাত্রিক তল।
আর দ্বিমাত্রিক তলে দুটি চলক, একটি হলো স্বাধীন চলক আর একটি হলো অধীন চলক। যেমন এখানে এই চিত্রে এক্স হলো স্বাধীন চলক আর ওয়াই হলো অধীন চলক। এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক নির্দেশ করে আমরা বিভিন্ন রেখা আঁকি। এর আগে আমি রেখার ঢাল বা রেখাতে আমরা দেখিয়েছি সেই বিষয়টা। আজকে আমরা অত ডিটেইলস এ যাব না। এখানে দেখো এই যে একটা বক্ররেখা দেখতে পাচ্ছ, দুটি বক্ররেখা এখানে আছে। এই দুটি বক্ররেখাতে এক্স এবং ওয়াই এর একটা সম্পর্ক এখানে দেখানো আছে। প্রথম রেখাটি দেখো প্রথমে ঊর্ধ্বগামী হয়ে তারপরে নিম্নগামী হয়েছে। এই যে রেখাটার আকৃতি শেপ, এই শেপটাকে আমরা বলি অবতল। ভেতরের এই দিকটাকে আমরা বলি অবতল, কনকেভ। অর্থাৎ এই রেখাটা হলো কনকেভ রেখা বা অবতল রেখা। অন্যদিকে দেখো পরবর্তী যে বক্ররেখাটা দেখতে পাচ্ছ তোমরা চিত্রে, এই রেখাটার এই যে নিচের যে দিকটা, এটাকে আমরা বলছি উত্তল বা কনভেক্স। উত্তল বা কনভেক্স। আবার আমরা আমাদের চারপাশে যে বস্তুগুলো দেখি, এই বস্তুগুলো যেমন বই, খাতা, কলম, কিংবা ধরো পেঁপে, কিংবা ধরো টেবিল, চেয়ার, বাড়ি, এই সবগুলোর কিন্তু দৈর্ঘ্য প্রস্থ ছাড়াও আরেকটা দিক আছে, উচ্চতা। দেশলাইয়ের একটা বাক্স যদি দেখো বা একটা ইট দেখো, তাহলে ইটের তিনটা দিক আছে। একটা হলো ভূমি বরাবর একটা দিক, লম্ব খাড়া দিকে একটা, আর প্রস্থ একটা আছে। এই যে এটাকে বলে ত্রিমাত্রিক তল, ত্রিমাত্রিক ক্ষেত্র। পুরো ঘরটাকে আমরা যদি দেখি, ঘরের মেঝে চারপাশের ওয়াল মিলে এই ভেতরের স্পেসটা হলো ত্রিমাত্রিক। এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। আর আমাদের চারপাশে যত বস্তু, এই বস্তুগুলোকে আমরা ত্রিমাত্রিক দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে পরিমাপ করতে পারি। এগুলোকে বলা হয় ঘনবস্তু। একটা কাপ, একটা আম, কিংবা একটা কলম, এগুলো সবই হলো একটা বই, এগুলো সবই হলো ঘনবস্তু। আর এই ঘনবস্তুর ক্ষেত্রে যে বিষয়টা হতে পারে, আমরা দেখো এই চিত্রে আমরা এই যে এক্স অক্ষ বরাবর আর এইদিকে হলো ওয়াই অক্ষ, এটা যদি আমি ঘরের মেঝে বলি, আর এই যে জেড অক্ষ এটা হলো উচ্চতা, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এই পাশটা একটা ওয়াল হতে পারে, আবার এই পাশটা একটা ওয়াল হতে পারে, এটা একটা মেঝে। দেখো এখানে আমরা অর্ধ ডিম্বাকৃতির বস্তু দেখতে পাচ্ছি দুটি। হতে পারে একটা ফলের অর্ধাংশ এখানে উপুর করে রাখা হয়েছে। ফলে এই যে এই বস্তুটার আমরা নিচের দিক থেকে যদি এই তলটাকে দেখি, এটাকে আমরা বলবো অবতল বা কনকেভ। অন্যদিকে এই যে অর্ধাংশ দেখতে পাচ্ছ, এই অর্ধাংশের নিচের পিঠটা, তলদেশ, এটাকে, এই তলটাকে আমরা বলবো, এটা ঘনবস্তুর উপরি পিঠের প্রেক্ষিতে আমরা বলছি। উপরি পিঠ যখন এইভাবে উপরের দিকে ফোলানো দিকটা থাকবে, এটা হলো অবতল। ভেতর দিক থেকে আমরা ওটাকে অবতল বলবো, আর ঠিক ওটা ঘুরায় এই দিকে দিলে নিচের দিক থেকে আমরা যে পাবো, এইটাকে ফোলানো দিকটাকে বলবো আমরা উত্তল, কনভেক্স। এখন আমাদের কোনো ফাংশনের স্বাধীন চলক যদি একটি থাকে, তাহলে রেখার মাধ্যমে আমরা রেখাটার আকৃতি উত্তল না অবতল বলতে পারি। আবার স্বাধীন চলক যদি দুটি হয়, যেমন এখানে এক্স এবং ওয়াই, দুটি চলকের প্রেক্ষিতে জেড হলো অধীন চলক, জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। ক্ষেত্রে আমরা এরকম ত্রিমাত্রিক তলে ঘনবস্তুর ছবি এঁকে তার উপরিতলের আকৃতির উপর ভিত্তি করে অবতল বা উত্তলতার ধারণা দেখা। কিন্তু স্বাধীন চলক যদি দুটির বেশি হয়, তিনটি হয়, সেক্ষেত্রে স্বাধীন চলক তিনটি এবং অধীন চলক একটি, চারটি, চার মাত্রিক বা তারও বেশি হয় পাঁচ মাত্রিক। এই বিষয়গুলো বাস্তব জগতে এই চার মাত্রা বা পাঁচ মাত্রা বা তারও বেশি মাত্রার বস্তু আমরা আমাদের এই বাস্তব জগতে আমরা দেখতে পাই না। ফলে ছবি এঁকে বিষয়টাকে দেখানো সম্ভব হয় না। আর সেক্ষেত্রে উত্তলতা ও অবতলতার বিষয়টি এইরকম ছবির সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব হয় না। মূলত গণিতের
আমরা ফাংশনের সাহায্যে অথবা সেটের ধারণা ব্যবহার করে করতে পারি। আমি এখানে লিখেছি উত্তলতা ও অবতলতার ধারণা কোনো অপেক্ষকের স্বাধীন চলকের সাথে অধীন চলকের সম্পর্কের গতি প্রকৃতির সাথে সম্পর্কিত। কোনো অপেক্ষকের স্বাধীন চলক একটি হলে অধীন চলকের গতি প্রকৃতি একটি দ্বিমাত্রিক তলে রেখাচিত্রের মাধ্যমে দেখানো যায়, যেমনটা আমরা দেখলাম। আর স্বাধীন চলক দুটি হলে ত্রিমাত্রিক তলে ঘনবস্তুর উপরিতলেকে অধীন চলকের গতি প্রকৃতি ব্যাখ্যা করা যায়। স্বাধীন চলক ২ এর অধিক হলে চিত্রের মাধ্যমে এই গতি প্রকৃতি ব্যাখ্যা করা যায় না। তাই আমরা আলোচনাকে সহজ করার স্বার্থে উত্তলতা এবং অবতলতার ধারণাকে এখানে দ্বিমাত্রিক তলের প্রেক্ষিতে ব্যাখ্যা করব। অর্থাৎ স্বাধীন চলক একটি স্বাধীন চলকের প্রেক্ষিতে আমরা উত্তলতা অবতলতার ধারণা ব্যাখ্যা। আমরা আগেই দেখেছি যে এইরকম একটি বক্ররেখা আগের চিত্রে দেখলাম, এটাকে আমরা বলছি কনকেভ বা অবতলের ভেতরের এই যে বাঁকানো দিকটা, এই ভেতরের এই দিকটাকে আমরা অবতল বলছি। এখন এই রেখাটার মধ্যে লক্ষণীয় কতগুলো বিষয় আছে, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। প্রথমত, রেখাটি উল্টা ইউ আকৃতির। কাজে আমরা যদি বলি কোনো অপেক্ষকের লেখচিত্র যদি উল্টা ইউ আকৃতির হয় তাহলে তাকে আমরা অবতল বলব। অথবা দেখো রেখাটির ঢাল প্রথম দিকে এটা ডান দিকে ঊর্ধ্বগামী, তার মানে এর বিভিন্ন বিন্দু স্পর্শক রাখলে ডান দিকে ঊর্ধ্বগামী রেখা পাবো, তার ঢাল হলো পজিটিভ। এবং কতদূর পর্যন্ত, এখানে দেখো এই যে ডি বিন্দু পর্যন্ত ডান দিকে, ডি বিন্দুর পর থেকে আবার ডান দিকে নিম্নগামী হয়ে গেছে, তার মানে ঢাল ঋণাত্মক। তাহলে আমরা বলতে পারি যদি কোনো বক্ররেখার ঢাল প্রথম দিকে ধনাত্মক এবং পরের দিকে ঋণাত্মক হয় তাহলে তাকে আমরা অবতল রেখা বলবো, বা সেই অপেক্ষকটাকে আমরা অবতল অপেক্ষক বলবো। আবার গত ঢালের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি যে এই ধরনের রেখার ক্ষেত্রে ঢালের মান বিভিন্ন বিন্দু বিভিন্ন ঢালের মান পরিবর্তিত হয় এবং ঢালের মান আস্তে আস্তে কমে যাচ্ছে। এখানে যতটা, এখানে স্পর্শ রাখলে যতটা ঢাল তার চেয়ে কম, তার মানে ঢালের মান ক্রমশ কমে যাচ্ছে, তাহলে ঢালের পরিবর্তনের হার হবে এখানে ঋণাত্মক। অর্থাৎ এই রেখার সর্বত্র ঢালের পরিবর্তনের হার, যেটাকে আমরা সেকেন্ড ডেরিভেটিভ ডি স্কয়ার ওয়াই ডি এক্স স্কয়ারের সাহায্যে প্রকাশ করি। তার মানে এই রেখার ক্ষেত্রে ঢালের পরিবর্তনের হার ঋণাত্মক। কাজে আমরা এটাও বলতে পারি যে রেখার বা যে অপেক্ষকের সেকেন্ড ডেরিভেটিভ ডি স্কয়ার বাই ডি এক্স স্কয়ার এর মান ঋণাত্মক লেস দ্যান 0, সেই অপেক্ষককে আমরা বলবো অবতল অপেক্ষক, বা তার রেখাকে আমরা বলবো অবতল রেখা। আরেকটি বিষয় এখানে দেখার আছে, সেটা হলো আমরা যদি এখানে যে কোনো দুটো বিন্দু এই রেখার উপরে যে কোনো দুটো বিন্দু, যেমন ধরো এখানে, ও সরি, আরেকটা বিষয় এখানে বলা আছে স্পর্শক, এটাও আমরা করতে পারি। দেখো আমরা এই বক্ররেখাটির ডি বিন্দুতে স্পর্শক আঁকলাম, স্পর্শক আঁকলে দেখা যাচ্ছে বক্ররেখাটি সম্পূর্ণরূপে স্পর্শকের নিচে অবস্থান করছে, বা এখানে শুধু না অন্যখানেও যদি আমি স্পর্শক আঁকি বক্ররেখাটা স্পর্শকের নিচে অবস্থান করবে। তাহলে এটাও একটা পরিচয় হতে পারে অবতল রেখার, যে যদি কোনো বক্ররেখার কোনো বিন্দুতে স্পর্শক আঁকলে বক্ররেখাটি স্পর্শকের নিচে অবস্থান করে তাহলে সেই রেখাটি হবে অবতল। আর আরেকটি বিষয় লক্ষ্য করো, এই রেখার যে কোনো দুটি বিন্দু যদি আমি যোগ করে একটা সরল রেখা আঁকি, যেমন এখানে এ বিন্দু আর এখানে বি বিন্দু, এদের সংযোগে যদি একটা সরল রেখা আঁকি তাহলে এই সরলরেখার প্রতিটা বিন্দু এই বক্ররেখার নিচে অবস্থান করছে, যার ফলে এই সরলরেখার প্রতিটা বিন্দুর এই লম্ব দূরত্ব এই বক্ররেখার প্রতিটা বিন্দুর লম্ব দূরত্ব থেকে ছোট, অথবা এই দুই বিন্দুতে এসে সমান হচ্ছে, যেটাকে আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে পারি এইভাবে, যে ধরা যাক এই এ থেকে বি বিন্দুতে যে বিন্দুগুলো আছে প্রতিটা বিন্দুতে আনুভূমিক অক্ষের যে মান সেই মানটাকে যদি ইউ, আর বক্ররেখার প্রতিটা বিন্দুতে আনুভূমিক অক্ষের যে মান অর্থাৎ ভুজের মান এক্স যদি হয়, তাহলে গাণিতিকভাবে এই এ থেকে বি পর্যন্ত প্রতিটা বিন্দুই হবে এ আর বি বিন্দুর ভুজের আনুপাতিক গড়ের সমান। যেমন ধরো বি বিন্দুতে এক্স ভুজের মান এক্স হলো 12, আর এ বিন্দুতে ভুজের মান অর্থাৎ এক্স এর মান হলো 2। আমরা যদি এইখানে একটা বিন্দু নিই ই বিন্দু, ই বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি 8 ভুজের মান। আমরা যদি এ থেকে বি বিন্দুতে ভুজের মানকে ইউ দিয়ে প্রকাশ করে থাকি, মনে করা যাক ইউ, তাহলে ইউ হবে
এই বক্ররেখার এ এবং বি বিন্দুতে যে ভুজের মান x এর যে দুটো মান তাদের আনুপাতিক গড়ের সমান। কেমন? দেখো 12 আর এই 2 এর মাঝখানের দূরত্বটা কত? ১, ২, ৩, ৪, ৫ মানে ৫ দুগুণে ১০ এবং এই অংশটাতে কত আছে? ৫ ভাগের ৩ ভাগ। ৫ ভাগের ৩ ভাগ মানে 60%। আর এইদিকে কতটা আছে? ৫ ভাগের ২ ভাগ মানে 40%। কাজে আমরা যদি ১২ র 60% ১২ কে 0.6 দিয়ে গুণ করি আর ২ কে 40% মানে 0.4 দিয়ে গুণ করি। যোগ করলে আমরা এই দেখো ই বিন্দুর মান 8 পাবো। এখন ১২ কে 0.6 দিয়ে গুণ করা মানে ৬ 12 7.2 আর ২ কে 0.4 দিয়ে গুণ করা 0.8 তাহলে 7.2 আর 0.8 মানে কত? 7.2 এবং 0.8 মানে হলো 8 ই বিন্দুতে যার মান হলো 8। এটাই আমরা বলছি যে এই এর বিভিন্ন বিন্দু ভুজের মান হলো এ এবং বি বিন্দুদের ভুজের মানের আনুপাতিক গড়। আর এইখানে এই রেখাটাকে আমরা বলতে পারি সেই নতুন ভুজের মান ইউ এর ফাংশন আর এই বক্ররেখাটাকে আমরা বলতে পারি এক্স এর ফাংশন। এবং ইউ এর মান বসিয়ে এই এই সরলরেখাতে যে মান পাওয়া যাবে ফাংশনে সেটা হলো এই উলম্ব দূরত্বগুলো। যেটাকে আমরা বলতে পারি জি অফ ইউ, এখানে জি অফ ইউ। আর এই ফাংশনের এই রেখাতে এক্স এর যে মানগুলো ফাংশনে বসে যে মানটা সেটা আমরা যদি এফ অফ এক্স বলি তাহলে এফ অফ এক্স হবে এই বক্ররেখার বিভিন্ন বিন্দুতে এই লম্ব দূরত্ব। আর এবি রেখার বিভিন্ন বিন্দুতে লম্ব দূরত্ব হলো জি অফ ইউ। এবং তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ এ বিন্দুতে জি অফ ইউ এবং এফ অফ এক্স অর্থাৎ ফাংশন অফ ইউ এবং ফাংশন অফ এক্স এ বিন্দুতেও এই বক্ররেখাতে লম্ব দূরত্ব এবং এই সরলরেখার লম্ব দূরত্ব সমান। আবার বি বিন্দুতে বক্ররেখার লম্ব দূরত্ব এবং এই সরলরেখার লম্ব দূরত্ব সমান মানে জি অফ ইউ এবং ফাংশন অফ ইউ পরস্পর সমান। কিন্তু এই দুইয়ের মাঝে যে কোনো বিন্দুতে জি অফ ইউ ইজ লেস দ্যান ফাংশন অফ এক্স। অর্থাৎ জি অফ ইউ ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু এবি রেখার জি অফ ইউ ইজ ফাংশন লেস দ্যান ইকুয়ালস টু এডিবি বক্ররেখাতে ফাংশন অফ এক্স। অর্থাৎ এবি রেখার প্রতিটা বিন্দুর লম্ব দূরত্ব এডিবি বক্ররেখার প্রতিটা বিন্দুর লম্ব দূরত্ব থেকে ছোট অথবা এ আর বি বিন্দু কেবল সমান। এ থেকে আমরা বলতে পারি আরেকটি সংজ্ঞা অবতল রেখার যে কোন রেখার বক্ররেখার দুটি বিন্দুর সংযোজক সরলরেখা যদি ওই বক্ররেখার নিচে অবস্থান করে তাহলে রেখাটাকে আমরা অবতল বলবো। এখন বিষয়টা আমি এতগুলো সংজ্ঞা কেন আলোচনা করব? মূলত একটি চলক স্বাধীন চলক একটি হলে আমরা সংজ্ঞা অনেক সহজভাবে দিতে পারবো। এই প্রথম যেমন বলতে পারি ইউ আকৃতির উল্টা ইউ আকৃতির রেখা দিয়ে অথবা ডিওয়াই ডিএক্স দিয়ে অথবা ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার দিয়ে অথবা স্পর্শকের ধারণা দিয়ে। এমনকি স্বাধীন চলক দুটি হলেও হয়তো এগুলোতে সম্ভব। কিন্তু স্বাধীন চলক ৩টি বা ৪টি হলে আর এইভাবে সম্ভব না। তখন আমাদের এই যে শেষের যে সংজ্ঞাটা দেওয়া হলো এটাকে উচ্চতর ভাবে সেটের ধারণা ব্যবহার করে অথবা আমরা ফাংশনের ধারণা ব্যবহার করে আমাদের অবতলতার সংজ্ঞাটা। তবে আমাদের আলোচনা থাকবে এই এক চলকের ফাংশন বা সর্বোচ্চ ২ চলকের ফাংশনের মধ্যে। তাই আমাদের সংজ্ঞাটাকে আমরা অনেক আর সহজভাবে দেখব। তো চলো দেখা এটা তো গেল অবতলের ক্ষেত্রে। এখন উত্তলতার বিষয়টা দেখি। আমরা দেখতে পাচ্ছি এই যে বক্ররেখাটি, এই রেখাটি হলো আমরা এর আগের ছবিতে দেখেছিলাম এটাকে বলা হয় উত্তল। এবং এই রেখাটির ক্ষেত্রে লক্ষণীয় বিষয়গুলো কি, কি? এটি ইউ আকৃতি। কাজে আমরা বলতে পারি ইউ আকৃতির কোন ফাংশনের লেখচিত্র ইউ আকৃতির হলে সেটাকে আমরা বলব উত্তল। অথবা বলতে পারি দেখো এই রেখার এম বিন্দু পর্যন্ত রেখাটি ডান দিকে নিম্ন করে রেখার ঢাল নেগেটিভ আর এম বিন্দুর পর রেখার ঢাল পজিটিভ। তাহলে যে রেখার ঢাল প্রথম দিকে ঋণাত্মক এবং পরে ধনাত্মক সেটাকে বলা হবে উত্তল। আবার দেখো স্পর্শক আঁকলে কি হচ্ছে? বক্ররেখাটি সম্পূর্ণরূপে স্পর্শকের উপরে অবস্থান করছে। তাহলে এটাও বলতে পারি যে বক্ররেখার কোন বিন্দুতে স্পর্শক আঁকলে বক্ররেখাটি স্পর্শকের উপরে অবস্থান করে সেই বক্ররেখাকে আমরা বলবো উত্তল। আর দুটি বিন্দুর সংযোজক রেখাংশের প্রতিটা বিন্দুর লম্ব দূরত্ব উলম্ব দূরত্ব
বক্ররেখার উলম্ব দূরত্ব থেকে বেশি, যেটাকে আমরা গাণিতিকভাবে এখানে প্রতীকের সাহায্যে লিখেছি g of u is greater than equals to kml বক্ররেখাতে ফাংশন অফ x। স্বাভাবিকভাবেই এখানে তোমাদের কাছে মনে হবে সবচেয়ে সহজ সংজ্ঞাটি হলো যে রেখাটি ইউ আকৃতির তাকে বলা হয় উত্তল, যে রেখাটি উল্টা ইউ আকৃতির তাকে বলা হবে অবতল। কিন্তু আমাদের গাণিতিক ভাবে ব্যাখ্যা, যেমন ছবি না এঁকে শুধুমাত্র বীজগাণিতিক ভাবে আমি কিভাবে করতে পারি, এদের ঢালের পরিবর্তনের হার, ঢালের ডি স্কয়ার বাই ডিএক্স স্কয়ার নির্ণয় করে যদি আমি পাই ঋণাত্মক তাহলে অবতল, আর যদি পাই ধনাত্মক তাহলে উত্তল। তার মানে আমাদের কাছে সহজতর সংজ্ঞাটি এটা হতে পারে, কোন ছবি না এঁকেই রেখাটি উত্তল নাকি অবতল, ফাংশনটি উত্তল নাকি অবতল আমরা ঠিক করতে পারি। বাকিগুলোর ক্ষেত্রে ছবি আঁকার ব্যাপার রয়েছে, চিত্র এঁকে তারপরে আমাদের বলার সুযোগ হবে বা বলতে পারবো যেটা অবতল নাকি উত্তল। তাই আমি সংজ্ঞাটিকে সহজতর ভাবে দেখবো। আমি এখানে পাশাপাশি অবতলতার সংজ্ঞায় আমরা যে ব্যাখ্যাগুলো দিয়েছি সবগুলো এখানে লিখেছি। যেমন এখানে লিখেছি ফাংশন অফ এক্স, ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স এর লেখচিত্র যদি উল্টা ইউ আকৃতি হয় তবে তাকে অবতল রেখা বলে। কোন বক্ররেখাতে স্পর্শক আঁকা হলে যদি রেখাটি স্পর্শকের নিচে অবস্থান করে তাকে অবতল রেখা বলে। অথবা কোন বক্ররেখার ঢাল প্রথম দিকে ধনাত্মক ও পরে ঋণাত্মক হয় তবে তাকে অবতল রেখা বলে। অথবা y ইকুয়াল টু ফাংশন অফ x এর ক্ষেত্রে যদি ঢালের পরিবর্তনের হার ঋণাত্মক অর্থাৎ ডি স্কয়ার বাই ডিএক্স স্কয়ার লেস দ্যান 0 হয় তবে তাকে অবতল অপেক্ষক বলে বা অবতল রেখা বলে। আবার বলছি y ইকুয়াল টু ফাংশন রেখার দুটি বিন্দুর ভুজ x এর আনুপাতিক গড় u এর জন্য যদি g of u is less than equals to ফাংশন অফ x হয় তবে রেখাটিকে অবতল। আর উত্তলতার ক্ষেত্রে ঠিক তার উল্টা কথাগুলো বলা হয়েছে যে ফাংশন অফ y ইকুয়াল টু ফাংশন অফ লেখচিত্র যদি u আকৃতি হয় তবে তাকে উত্তল রেখা বলে। কোন বক্ররেখাতে স্পর্শক আঁকা হলে যদি রেখাটি স্পর্শকের উপরে অবস্থান করে তবে তাকে উত্তল রেখা বলে। অথবা কোন বক্ররেখার ঢাল প্রথম দিকে ঋণাত্মক ও পরে ধনাত্মক হলে তাকে উত্তল রেখা বলে। আবার y ইকুয়াল টু ফাংশন অফ x এর ক্ষেত্রে যদি ঢালের পরিবর্তনের হার ধনাত্মক হয় অর্থাৎ ডি স্কয়ার বাই ডিএক্স গ্রেটার দ্যান 0 হয় তবে তাকে উত্তল অপেক্ষক বা উত্তল রেখা বলে। আবার y ইকুয়াল টু ফাংশন অফ x রেখার দুটি বিন্দুর ভুজ x এর আনুপাতিক গড় u এর জন্য যদি g of u is greater than equals to ফাংশন অফ x হয় তবে রেখাটিকে উত্তল রেখা। কিন্তু আমি শুরুতেই বলেছি, আগেও বললাম যে এতগুলো সংজ্ঞা তো আমাদের জানার প্রয়োজন নেই। কিন্তু কনসেপ্ট আমাদের একটা পরিষ্কার ধারণা দেওয়ার জন্য এতগুলো আলোচনা করলাম। কিন্তু এদের মধ্যে সবচেয়ে সহজটি আমরা বেছে নিব। সবচেয়ে সহজটি বেছে নিয়ে আমরা উত্তলতা এবং অবলতার সংখ্যাটা দিতে পারি এভাবে। একটি ফাংশন y ইকুয়ালস টু ফাংশন অফ x এর ক্ষেত্রে যদি d স্কয়ার y dx স্কয়ার লেস দ্যান 0 হয় তবে ফাংশনটিকে অবতল ফাংশন বলে। আর একটি ফাংশন y ইকুয়ালস টু f অফ x এর ক্ষেত্রে যদি d স্কয়ার y dx স্কয়ার গ্রেটার দ্যান 0 হয় তবে ফাংশনটিকে উত্তল ফাংশন বলে। এটি কিন্তু আগেই বলে নিই, এটি যখন কেবল স্বাধীন চলক একটি থাকবে তার ক্ষেত্রে এটি প্রযোজ্য। স্বাধীন চলক একের অধিক দুটি হলে অথবা ২ এর অধিক ৩টি হলে আর এভাবে আমরা উত্তলতা এবং অবতলতার সংজ্ঞা দিতে পারব না। এখন আমরা একটু গাণিতিক এক্সারসাইজ করি। উত্তলতা এবং অবতলতা সম্পর্কে মন্তব্য করে। আমরা এখানে ৩টি আ প্রবলেম দিয়েছি। y ইকুয়ালস টু 3x স্কয়ার মাইনাস 2x 12x প্লাস 15। ২ নম্বর y ইকুয়ালস টু মাইনাস x স্কয়ার প্লাস 6x প্লাস 10। আর একটা হলো ৩ নম্বর y ইকুয়ালস টু x কিউব মাইনাস 6x স্কয়ার মাইনাস 15। প্রথমটির ক্ষেত্রে আসি। আমাদের অপেক্ষকটা দেওয়া আছে 3x স্কয়ার মাইনাস 12x মাইনাস 15। আমরা dy dx নির্ণয় করলাম। ফার্স্ট ডেরিভেটিভ dy dx x এর প্রেক্ষিতে ডিফারেন্সিয়েট করে আমরা পেলাম 6x মাইনাস 12। এখন d স্কয়ার y dx স্কয়ার নির্ণয় করি। d স্কয়ার y dx স্কয়ার নির্ণয় করে পাচ্ছি d dx dy dx কে 6x মাইনাস 12 কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি 6। এটা পজিটিভ মান গ্রেটার দ্যান 0। তার মানে এই অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করলে আমরা কি পাবো? আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে এখানে যদি d স্কয়ার y dx স্কয়ার গ্রেটার দ্যান 0 হয় তাহলে ফাংশনটি উত্তল। উত্তল হবে মানে কেমন হবে? উত্তল হবে মানে হলো আর যদি পরেরটাতে দেখি আমরা ২ নম্বরে সুতরাং রেখাটি উত্তল। ২ নম্বরে দেখো আমরা যদি dy dx নির্ণয় করি তাহলে আমরা পাচ্ছি মাইনাস x স্কয়ার ডিভাইডেড মাইনাস 2x প্লাস 6। এখন সেকেন্ড ডেরিভেটিভ d স্কয়ার y dx স্কয়ার মাইনাস 2x প্লাস 6 এর ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো
-2 কি নেগেটিভ মান লেস দেন 0। আর আমরা আগেই বলেছি এই সংজ্ঞাতে ডি স্কয়ার আই ডি এক্স স্কয়ার লেস দেন 0 হলে হবে অবতল। অবতল মানে বিষয়টি হচ্ছে আমরা তাহলে এই যে সংজ্ঞাগুলো আলোচনা করেছি, এই সবগুলো সংজ্ঞা আমাদের দরকার পড়ছে না। একটি স্বাধীন চলকের ফাংশনের ক্ষেত্রে কেবলমাত্র আমরা সেকেন্ড ডেরিভেটিভ নির্ণয় করে বলতে পারছি রেখাটি উত্তল হবে নাকি অবতল। দেখো তৃতীয়টিতে কি হচ্ছে? তৃতীয় অপেক্ষকটির ক্ষেত্রে আমরা দেখব x³ - 6x² - 15x dy dx প্রথমে নির্ণয় করতে হবে। ফার্স্ট ডেরিভেটিভে আমরা পাচ্ছি x³ মানে 3x² -6x² মানে হলো -12x আর -15x মানে 15। এখন সেকেন্ড ডেরিভেটিভ ডি স্কয়ার বাই dx স্কয়ার আমরা পাবো dy dx কে ডিভাইড করলে 3x² হলো 6x -12x হলো -12 আর 15 0। এখন এই মানটা পজিটিভ না নেগেটিভ এটা তো আমরা এখনই বলতে পারছি না। x এর মান অনুসারে এই মানটা হবে পজিটিভ অথবা নেগেটিভ। এখন অপেক্ষকটি অবতল হবে আমরা জানি যদি এই ডি স্কয়ার এর x স্কয়ার অর্থাৎ 6x - 12 লেস দেন 0 হয়, নেগেটিভ হয়। অর্থাৎ 6x লেস দেন 12 হয়। অর্থাৎ x6 লেস দেন 2 হয়। তার মানে ফাংশনটি যতক্ষণ পর্যন্ত x এর মান 2 এর ছোট থাকবে, 2 এর কম থাকবে ততক্ষণ পর্যন্ত এটি অবতল। আর অপেক্ষকটি উত্তল হবে যখন x6x - 12 is greater than 0 অর্থাৎ 6x is greater than 12 বা x is greater than 2। এবং x এর মান যখন 2 এর চেয়ে বেশি হয়ে যাবে তখন অপেক্ষকটি হবে উত্তল। বিষয়টা কিরকম? আমরা যদি ধরো এখানে ধরতাম এই এখানে যদি এটা হয় 2 তাহলে 2 এর আগে পর্যন্ত রেখাটি কি হবে? অবতল। অবতল মানে রেখাটি এইভাবে অবতল হয়ে 2 এর পর থেকে রেখাটি কি হয়ে গেছে? উত্তল। তারপরে এরপরে হবে এই অংশটুক এই 2 পর্যন্ত রেখাটি হলো অবতল আর 2 এর পর থেকে রেখাটি আশা করি বুঝতে পেরেছ উত্তলতা এবং অবতলতার বিষয়টি। মূলত গণিতে তোমাদের প্রবলেম দেওয়া থাকবে সংজ্ঞা উত্তলতা অবতলতা কাকে বলে। তাহলে তোমাদের উচিত হবে সংজ্ঞাটা ওই একটি চলকের প্রেক্ষিতে দেওয়া যে y = ফাংশন x এর ক্ষেত্রে অথবা ইউ আকৃতির উল্টা ইউ আকৃতির এটা দিয়েও দিতে পারো ওই একটি চলকের ক্ষেত্রে। একাধিক চলকের ক্ষেত্রে যখন দিতে যাব স্বাধীন চলকের ক্ষেত্রে তখন সংজ্ঞাটি একটু জটিল। যাই হোক আমি তোমাদের উত্তলতা অবতলতা সম্পর্কে এখানে 3টা হোমওয়ার্ক দিলাম। উত্তলতা অবতলতা সম্পর্কে মন্তব্য করো। y = -x² - 10x + 12 y = half x² + 6x + 10 আর y = 2x³ - 12x² যেভাবে আমরা করলাম ঠিক সেভাবেই ছবি আঁকার প্রয়োজন নেই, কেবল মন্তব্য করলেই হবে। আশা করি বুঝতে পেরেছ। আজ এখানেই। এই করোনাকালে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, ঘরে থাকি, নিরাপদে থাকি। ধন্যবাদ।